জনাব শিশিমণি, একটা ফেসবুক স্ট্যাটাস জনাব আত্মর নিয়ে আমরা কথা বলছিলাম, সেটার ক্ষেত্রে বলা হইতেছে যে বিজেপির বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জামাতকে ক্ষমতায় বসানো। এইটা বলা হইতেছে হচ্ছে এই কারণে, কারণ যত বেশি বিজেপির মতো সরকার ক্ষমতায় থাকতে চাইবে তত বেশি একটা ইন্ডিয়া বিরোধী সরকারকে তাকে এখানে দরকার হবে। এইটা হচ্ছে তার এটা মূল প্রতিবন্ধ। এবং সেইটার মধ্যে সেটা হইলো ভারতে ভোটের হিসাবটা তিনি বলতেছেন আপনাকে আবার একটু মনে হতে, বিজেপি ইন্ডিয়া ক্ষমতা থাকতে পারবে কিনা তার নির্ভর করে বাংলাদেশে কারা ক্ষমতা এলো তার উপরে। এই 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 আপনি কি এইটা এরকমই মনে করেন যে আসলে বিজেপিকে ক্ষমতায় আসার জন্যই বাংলাদেশে বিজেপির মতোই একটা দল, যেটাকে আসলে উনি জামাতে ইসলামী মনে করতেছেন, ওইটা আসা জরুরি? এবং আপনি বিজেপি এবং জামাতে ইসলামের মধ্যে মিল দেখেন কিনা? আমি তো মনে করি উনি অ্যাটেনশন সিক করার জন্য এই সমস্ত মন্তব্য করেছেন। ওকে। অনেক সময় অনেকে আলোচনায় থাকতে চান, আলোচনায় থাকতে গিয়ে ফিকটিশিয়াস কিছু ইস্যু রেজ করেন যেন আশেপাশের লোকেরা ওনাকে নিয়ে আলোচনা করে। এটাও এক ধরনের স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ফলে আমি মনে করি যে ওনার যে এই আইডিয়াস এন্ড থটস, ইট ইজ নাইদার সাপোর্টেড বাই রিজন নর সাপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্স। ওকে। কোনো কিছু দ্বারাই এটা সাপোর্টেড না। উনি আলোচনা করেছেন, রেজ করেছেন, আমরা আলোচনা করছি, এটাই ওনার স্যাটিসফ্যাকশন। না, আর সেকেন্ড হলো কিন্তু এটা থেকে আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন। আচ্ছা, আপনি যদি উনার মন্তব্য আপনি সাইড করেও রাখেন, এইটা কি যে বাংলাদেশে যত বেশি ভারতকে গালাগালি করা হচ্ছে, যত বেশি ভারতের সাথে একটা শত্রুতা, মানে ভারত আমাদের বন্ধু, আমাদের খুব আপনজন, আমি এই কথা বলতেছি না, কিন্তু ভারতের সাথে একটা শত্রুতাপূর্ণ অবস্থা বিজেপির জন্য অনুকূল, বিজেপির ক্ষমতা আসার জন্য বা বিজেপির জন্য ভালো, এটার প্রমাণ আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এটা প্রমাণ আমরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সময় উনি যে ফ্যাক্টরগুলি ব্যবহার করতেছেন জনাব মোদী, তা আমরা দেখতে পাচ্ছি। এইটা আপনি যদি একটু বলেন। আমি আমার বিবেচনায় জি। আমার বিবেচনায় ভারতে বিজেপি সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পিছনে মূল, যদি কাউকে দায় দায়িত্ব দিতে হয়, সেটা দিতে হবে ভারতের বর্তমান বিরোধী দলকে। আমি দেখি জনাব রাহুল গান্ধীর নেতৃত্বে যে বিরোধী জোট বা বিরোধী যে রাজনৈতিক দল, তাদের পারফরমেন্স ভেরি উইক বিজেপি সরকারের তুলনায়। সারা ভারতবর্ষ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কথা, যে ট্রাস্ট এবং কনফিডেন্স উইদিন দি পিপলস মাইন্ড ডেভেলপ করার কথা, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারতীয় মিডিয়াতে জনাব রাহুল গান্ধী এখনো এই ধরনের অ্যাকসেপ্টেবল কোনো লিডারশিপ দিতে পারেন নাই। ফলে আমি এই বাইরের ষড়যন্ত্র তত্ত্বের চাইতেও ইন্টারনাল অপোজিশনের ইনক্যাপাসিটিকেই বেশি দায় দায়িত্ব দেওয়ার জন্য আমি এটাকে যৌক্তিক মনে করি। আর বাংলাদেশে কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না, 5ই আগস্টে কি হয়েছে মহিউদ্দিন ভাই? 5ই আগস্টে ভারতীয় সরকারের সকল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশের মানুষ রিভল্ট করেছে। কিন্তু এইখানেও আমার কাছে এইখানেও একটা প্রশ্ন আছে বেশ মনির, আপনি হয়তো খেয়াল করেছেন যে ভারত এই 15 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা প্রায় প্রতিটা বিষয়ে কথা বলেছে, কিন্তু জুলাই এবং আগস্টের ব্যাপারে তারা অসম্ভব নীরব একটা ভূমিকা নিয়েছে। তারা এটার ক্ষেত্রে আসলে শেখ হাসিনার সাপোর্টে আইসা দাঁড়ায় নাই, বড় কোনো বিবৃতিতে নেই, কিছুই করে নাই। আসলে মিডিয়া আলাদা কথা, সরকারিভাবে আমার নজরে পড়ে নাই যে ভারত প্রতিবার যেমন শেখ হাসিনাকে সাপোর্ট করে, বলে এটা আমাদেরও প্রবলেম, এইবার তারা এটা বলছে এটা বাংলাদেশের প্রবলেম। এটা কি কোনো কিছু বোঝা যায়? এটার পেছনে কারণ হলো, আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটবেলায়, হ্যাঁ, যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আপনি তো খুব আইনজীবী, এইটা বইলা আপনি নাইলে আদালতে জিতলেন, কিন্তু আসলে কি ডিপ্লোমেসি এমনি কাজ করে না? এখানে আমি দেখতে পাচ্ছি ভাই, স্পষ্ট আমি সিম্পলি দেখতে পাই যে এই ঘটনাটায় তারা স্টিফ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দীর্ঘদিন তারা বুঝতেই পারে নাই কি তাদের রিয়াকশন হওয়া উচিত। কিন্তু ঘটনাটা সেকেন্ড হলো এই ঘটেছে, এবং এই মাস আপসার্জটাকে তারা কি করে হ্যান্ডেল করবে, তাদের ব্যাপারে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, এটাকে কি করে তারা নরমাল করবে, কুল ডাউন করবে, এই চিন্তায় তাদের দীর্ঘদিন পার হয়েছে। তাদের মধ্যে 2-1 ডিপ্লোম্যাটদের সাথে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি তাদের কর্মকাণ্ড কথাবার্তায় বুঝতে পেরেছি দে আর এট এ ফিক্স, তারা নিজেদেরকে লস করে ফেলেছিল।
অথবা কি করে অথবা এটা হচ্ছে একটা কথা, অথবা তারা আসলে শেখ হাসিনার প্রতি থেকে আস্থা হারায় ফেলছে, যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কাজ হবে না, তাদের নতুন সরকার দরকার, এটাও তো হইতে পারে। আবার তো ঠিক শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না না, নিজের বাড়িতে রাখে নাই, শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই, সংবাদ সম্মেলন নাই, কিছু নাই, তাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। এমন না, কি কিছু করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেভাবে রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে বলেন, কিভাবে রাখা হয়েছে বলেন, আমাদের কাছে কি কোনো তথ্য আছে? তার যে বেসিক নিডস আছে, বেসিক নিড কে ফুলফিল করছে এখন? না, বেসিক নিডস তো জেলখানা থাকলেও ফুলফিল করে, না এনিওয়্যার করে, কিন্তু ওই দেশে তো এর চেয়ে বেশি নিশ্চয়ই তিনি জেলখানায় নাই। না, আপনি কিভাবে জানেন জেলখানায় নাই? আমরা তো তাকে কোনোদিন প্রকাশ্যে আইসা একটা সংবাদ সম্মেলন করতে দেখলাম না। আপনি কি করে জানেন? আমরা তো তাকে অনলাইন বক্তৃতা তো মানে জাতিসংঘের যে রুলগুলি আছে সেখানে আপনি ফোনটা কাইরা নিতে পারবেন না, কিন্তু আপনি কি সামনে আসবেন না? আপনি বলেন, আপনি কি একটা সংবাদ সম্মেলনে আসবেন না? আপনি কি একটা সাংবাদিকের সাথে কথা বলবেন না? বলছেন আপনি এখনো? আমি দেখি নাই। হাউএভার, আমি একটু প্রশ্নটার আগায়, আপনি কি মনে করেন যে জামায়াতে ইসলামী এবং বিজেপি তারা একই ধরনের রাজনৈতিক দল, একই ধরনের উপজীব্য ব্যবহার করে তারা মানুষের ভোট বা আস্থা পাওয়ার জন্য? মনে হয় না, আমি তো এটা দেখছি না। আমি তো মনে করি জামাত ইসলামী তার কর্মে, কাণ্ডে, এজেন্ডায়, বিশেষ করে লাস্ট ইলেকশনে যে ধরনের কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হতে চেয়েছে, ইট ওয়াজ ভেরি ইনক্লুসিভ, ইট ওয়াজ ভেরি ইনোভেটিভ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এবং অ্যাকর্ডিংলি জামাত ইসলামীর যে জাম্পিংটা দেখবেন, ভোটার রেশিও জাম্পিং এর মধ্যে জামাতের এই সমস্ত পলিসির সঙ্গে বাংলাদেশের ইয়াং প্রজন্মের বড় একটা অংশ রেসপন্ড করেছে। আর না হলে 5-7%, 10% ভোট থেকে এটা 40% ভোটে রূপান্তরিত হলো কি করে, কিভাবে সম্ভব? ফলে এই যে নিউ কনটেক্সটটা ডেভেলপ করেছে জামাত ইসলামী, এই নিউ কনটেক্সটের সঙ্গে নিজেকে খাপ খেয়ে একটা মডার্ন অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়েই করা। এবং সিমিলার ফ্যাশন যদি বিজেপি সেখানে করে থাকে, তাহলে দিস ইজ দেয়ার কনটেক্সট, দিস ইজ দেয়ার ডিজাইন। কিন্তু আমাদের কনটেক্সট এবং ডিজাইন ইজ সেপারেট। ব্যারিস্টার শিশিরমণি, আপনি এখন যে দুটা লাইন বললেন যে জামাত সম্পর্কে, এই দুইটা লাইন কি আপনার লাইন নাকি জামায়াতে ইসলামের লাইন? যে আপনি এটা আমাদের লাইন, আপনারই লাইন না জামাতের লাইন? আমাদের মডার্ন, আমাদের লাইন, জামাতে ইসলামের লাইন, জামাত ইসলামের লাইন। ওকে, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু বলি, যে হেলাল আমি একটু বলি ভাই। হেলাল ভাই, আপনার তো জামাত ইসলামী, হেলাল ভাই আপনার তো জামাত ইসলামী নিয়ে অনেক আগ্রহ, অনেক পড়াশোনা। আপনি যদি মনে করেন আমার একটু প্রশ্ন করার সুযোগ, আচ্ছা আপনি বলে নেন। আপনি প্রশ্ন বলেন, আমি প্রশ্ন করতে ভালো হবে। আচ্ছা না, আমি প্রশ্নটা ওই আগের প্রশ্নটাই করতেছিলাম যে আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করছেন, এবং এই চুক্তি যারা মানে এই চুক্তিটা চীনের সাথে আলোচনায় আপনাদের জন্য মানে সহায়ক, প্রভাবক, নাকি কি হচ্ছে কি আসলে? আমি ইউএস এর কন্ট্রাক্টটা এটারই আলোচনা করবার আগে আমি একটু ছোট করে কথা বলি, ব্যর্থ রাইসুরের কথাটা বলি। জি, ব্যর্থ রাইসুর কথাটা একটু শুরু করি। উনি বলছে যে বিজেপির বাংলাদেশের ব্যাপারে মূল লক্ষ্য হইল জামাতের ক্ষমতায় বসানো। উদ্দেশ্য কি? যে এই যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, ওইটাকে পুঁজি করে বিজেপি ক্ষমতায় থাকবে, এইটা দেখলাম তার ভাষ্য। তো এখন আসলে কি, আমি ব্যর্থ রাইসুর প্রত্যেকটা লেখাকে আমি তার অনুমান অর্থাৎ তার যুক্তিগুলোকে আমি আন্ডারমাইন করতে চাই না। তিনি অবশ্যই লিখবেন, তিনি বহুদিন ধরে লেখেন। তার এই ফেসবুক স্ট্যাটাস আমি বহুদিন ধরে পড়ি, অনেকেই আপনারাও পড়েন, অনেকেই পড়েন। আমি এইখানে যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, এই কথাটা ব্যর্থ রাইসুর ভাই কি ঠিক হইলো বলা? কারণ আমরা তো ইউনূস সরকারের সময় দেখলাম জামাত ভারতের পক্ষে কতগুলো কথা বললো, তাই না? তা সেটা কি লোক দেখানোর কথা বলেছিল নাকি আসলে যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আপনার ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিল, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে বলেছিল জামাতের আমির। জামাত তো এখনো এই কথা বলে, জামায়াত তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। আচ্ছা, এইটা গেল। তারপরে দেখেন বলছে যে চীন এবং ইউএসএ বিএনপিকে, চীন এবং ইউএসএ সম্পর্কের উপর বিএনপির সম্পর্ক ক্ষমতায় টিকে থাকবে। আমি যদি আপনার ব্যর্থ রাইসুর এই অনুমানকে বা এই সমীকরণকে সঠিক তর্কের খাতিরে মনে করিও,
তাহলে দেখবেন যে এই যে মে মাসে যে ট্রাম্পের সফরটা হলো চীনে, চীন এবং ইউএস এর যে মধ্যে যে সমঝোতাগুলো, যে আলোচনাগুলো হলো, সেটা যদি আপনি চীন ভিত্তিক যে পত্রিকা সাউথ চায়না মর্নিং সানে পড়েন, তখন দেখবেন যে চীন এবং ইউএস এর মধ্যে কিন্তু সম্পর্কের যে উত্তেজনা ছিল সেটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। না, আমার মনে হয় যে হেলাল ভাই, আমি আপনার সাথে এখানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। চীন এবং আমেরিকান সফর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চীন সফরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিষ্ফলা সফর কোনো মার্কিন প্রেসিডেন্টের। উনি শূন্য হাতে ফিরে আসছেন। উনাকে যে উপহারগুলি দেওয়া হয়েছিল সেগুলি পর্যন্ত তিনি প্লেনে তোলেন নাই। বলা হচ্ছে যে এগুলি বিভিন্ন ধরনের জীবাণু টিবাণু, কোয়ারেন্টাইন, এগুলির কারণে, কিন্তু আসলে এক ধরনের মানে কি বলে, এক ধরনের নিষ্ফল ইয়ার জন্যই তিনি এটা প্রতীকীভাবে সেগুলি রেখে এসছেন। সবচেয়ে বড় কথা হলো যে কোন সমঝোতা স্মারক, এবং অনেকেই বলে থাকেন চীনের এই নিষ্ফলা সফরের কারণে তাকে এই ইরানের সাথে এরকম একটা ডিল করতে হয়েছে। আপনার এই অনুমান যদি সঠিক আমি ধরে নেই, তারপরেও আমি আরেকটা আর্গুমেন্ট আমি কোথাও পড়ি নাই ট্রাম্পের সফরকে কোনো ফলবান বলা হয়েছে, কোথাও পড়ি নাই আসলে। এই সাউথ এশিয়ান মনিটর পড়ি নাই, নাকি চীনের, না সাউথ চায়না মর্নিং পোস্ট, সাউথ চায়না মর্নিং পোস্ট পড়ি নাই, কিন্তু আর যেগুলি পড়ছি আমেরিকার পত্রপত্রিকা যেগুলি পড়ছি সেগুলিতে পড়ি নাই। না, আমি বিভিন্ন আলোচনা আপনি বিভিন্ন ওয়েবনারে আলোচনাগুলো শুনবেন। আমি তো আর মনে করেন চীনের ভিতরে ঢুকিনি বা আমেরিকার ভিতরে ঢুকিনি। আপনি যেমন পড়ছেন আমি ওরকম পড়েছি। এখন আপনার এই অনুমান যদি সঠিক মনে করি আমি, আমার অনুমানটা আপনি যদি ভুল ধরেন, তাহলে এখন আমি বলতে পারি যে পৃথিবীর যে ভর কেন্দ্র, শক্তির যে ভর কেন্দ্র, যা আগে ছিল আমেরিকা রাশিয়া, সেটা এখন আমেরিকা চীন হয়েছে, তাই না? রাইট। এটা তো আপনার এই সূত্র তো ঠিক। হ্যাঁ, তার মানে একটা ভর কেন্দ্র এখন এশিয়ায় আসলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে চীনের সম্পর্ক থাকে, আর একই সাথে আমরা যদি ইউএস এর সাথেও আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আপনি যদি বলেন যে কেন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ইউএস এর সাথে বিএনপি সরকারের কখনো আপনার টক্কর লাগেনি। এবার যে চুক্তিটা হয়েছে ইউএস এর সাথে, আমাদের যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা আমাদের হয়নি, ইউনূস সরকারের হয়েছে, সেই চুক্তিটাকে আমরা অ্যাডভান্স নিয়ে যাচ্ছি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। রাইট, আপনাদের এর চেয়ে বেশি কিছু বলারও নাই হেলাল ভাই, কারণ হচ্ছে যে আপনাদের চুক্তিটাই আপনাদের লোকই ওইখানে বসে করছে। আমার বক্তব্যটা শেষ করি। আমাদের লোক না, আপনাদের বক্তব্য শেষ করি। এখন মন্ত্রী ভাই উনি, সেটা যাই হোক, তিনি মন্ত্রী, তিনি ইউনূস সরকারের সময় এটা করা হয়েছে, তিনি করেনি, ইউনূস সরকার করেছে। আমরা এটাকে এখনো লন্ডন এটাকে নিয়ে আলোচনা, শোনেন, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা হবে, এই চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হবে, আমাদের সব নিয়ে আলোচনা হবে। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে ব্যালেন্সিং বলে একটা কথা আছে, তাই না? ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। সুতরাং আপনার এই জিনিসটা ঠিক না। আরেকটা হচ্ছে, এবার আরেকটু বলি যে লাস্ট ইলেকশন যে জামাতের যে 40% না 32+ ভোট, এই ভোটের কারণে শিশির মনির যেটা বললেন যে মানুষ তাদের ভোট দিয়েছে 7 থেকে 32 গেছে, এর স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমার অনুমান যে এখানে দেখেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট জামাত পেয়েছে। এত টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে যে ইসলামী ব্যাংকের ওই যে আপনার ওই যে একটা প্রকল্প ছিল, কি জানো আপনার, কি স্কিম ওটা, RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার কিন্তু আমরা তদন্ত করব। এই তদন্ত যদি না করতে পারি, এই জন্য দেখবেন যে ও চেয়ারম্যান, তারপরে আপনার ওই এমডি নিয়োগে তারা সমস্যা করে এবং গ্রাহক দিয়ে আন্দোলন হয়। কখন আমি দেখেন, ঠিক আছে হেলাল ভাই, আপনি পয়েন্টটা একটু পরিষ্কার করে বলেন, মানে জামায়াত ইসলামী 7 থেকে 32% হচ্ছে 22,000 কোটি টাকা লোকরে দিয়েছে বলা? না 22,000 কোটি টাকার আমার কাছে তারা এবার যে টাকাটা মাঠে নিয়ে এসছে, বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার, এটা একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু প্রকাশ্যে 1,000 টাকার নোট মানুষকে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন। যে পরিমাণ টাকা এবার জনগণকে, আপনার টাকা দিয়ে মানুষের গরিবত্বকে কিনে নেওয়া হয়েছে, দারিদ্রতাকে কিনে নেওয়া হয়েছে। আমি পয়েন্টটা বলছি যে জামাতের ভোট বাড়ার যে কারণ, তার একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে দেন। একটা হলো টাকা, সেটা আপনি ওই যে অ্যাডভোকেট শাহরিয়ার কবির দেখছেন যে কিভাবে 1,000 টাকা নোট বিলাইছে, একটা 1,000 টাকা নোট একটা লোকরে দিছে। ও ভাই আমরা যারা নির্বাচন করেছি,
আমরা যারা নির্বাচন করেছি আমরা দেখেছি যে বস্তা বস্তা টাকা আমরা ধরেছি, এটা পুলিশ সেনাবাহিনী সব জানে, আমরা বস্তা বস্তা টাকাটা ধরেছি। জামাতটা আপনার এই নির্বাচনটাকে স্টিগমেটাইজ করার জন্য আপনার এই জিনিসগুলো বলছে এখন দিয়ে দেন, মানে প্রমাণ করুন যে নির্বাচনটা ভালো হয়নি, যেটা আওয়ামী লীগ চাচ্ছে।